নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ডাকুলার কবলে এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাব। তার আগে প্রথম পর্বের কিছুটা অংশ তোমাদের একটু শোনাই, তারপরে আমি দ্বিতীয় পর্ব শোনাব। কেমন একটা অস্থিরতা তার মধ্যে লক্ষ্য করা গেল। থেকে থেকে আচমকা লাফিয়ে উঠে পড়ে, কখনো ছুটে জানালার কাছে চলে যায়, কী যেন খোঁজার চেষ্টা করে। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে দ্বিতীয় পর্ব শুনব। চলো শুরু করি। এ সমস্ত কথা শুনে আগন্তুক ডাক্তার সোজা হয়ে বসল। ডাক্তার সিওয়ার্ড বললেন, তার মধ্যে অস্থিরতা লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, কি খুঁজছো লুসি? তার চোখের তারায় কীরকম যেন আতঙ্কের ছাপ, মুখ রক্তশূন্য ফ্যাকাশে। অনেকক্ষণ পীড়াপিড়ি করার পর বলল, ওই আমি বার কয়েকবার জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু কিছুই নজরে পড়ল না। ঠিক তখনই সে রীতিমতো আঁতকে উঠে আমাকে বলল, বাবা, কি কালো। আমি তার কাছে এগিয়ে গিয়ে আবার জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, কি লুসি? লুসি এবার বলল, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না ডাক্তারবাবু? আমি তো একটু আগেও স্পষ্ট দেখতে পেলাম, ইয়া বড় একটা বাদুড়, কুচকুচে কালো, তার গায়ের রং গাঢ় কালো রঙের ওপর তেল মাখিয়ে দিলে যেমন চকচক করে, ঠিক তেমনি। কথা কটা বলেই সে বিছানার দিকে এগিয়ে গেল, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আগন্তুক ডাক্তার বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। ডাক্তার সিওয়ার্ড চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি সমস্যায় যে পড়েছি! এরকম বিচিত্র আতঙ্ক রোগীর আগে আমি কোনোদিন পাইনি। কী যে করি, কিভাবে চিকিৎসা শুরু করব বুঝতে পারছি না। আমি তো ভাবছি। তার মুখের কথা কেড়ে নিয়ে ডক্টর সিওয়ার্ড বললেন, আপনি কি একবার রোগীকে দেখবেন? যদি কিছু বুঝতে পারেন অবশ্যই। এমন সময় আর্থার হমুড সেখানে এলেন। ডক্টর সিওয়ার্ডের সঙ্গে তারা দুজনে ওপরে লুসির ঘরে গেল। আগন্তুক ডাক্তার অনেকক্ষণ ধরে লুসিকে দেখল, কিন্তু লুসির চোখের তারায় ভীতির ছাপ ও মুখ কেমন ফ্যাকাশে বিবর্ণ ছাড়া আর কিছুই তিনি বুঝতে পারলেন না। তার সঙ্গে কিছু কথাও বলল, নির্ভরযোগ্য কিছুই বের করতে পারলেন না তার মুখ থেকে। কিন্তু সে যে মোটেই সুস্থ নয়, একটুকু অন্তত বুঝতে পারলেন তিনি। আর্থারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, চোখের তারায় জমাট বাঁধা একরাশ হতাশা। অপলক চোখে কিছুক্ষণ লুসির দিকে তাকিয়ে রইল, এক সময় চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন বুঝছেন ডাক্তারবাবু? আমার লুসি কি কোনো দিন সুস্থ হবে না? স্বাভাবিকতা ফিরে পাবে না আর? আগন্তুক ডাক্তার মুচকি হেসে বললেন, এত সহজে মুষড়ে পড়লে চলবে কেমন করে মেয়ে হমুড? অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে হবে। আমরা শুধু এইটুকুই বুঝি। কিছুক্ষণ পরে আবার বললেন, একটা কথা। আর্থার হমুড বলল, বলুন আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমরাই করব। শুধুমাত্র আপনার একটা অনুমতি চাইছি। প্রফেসর ভ্যান হেলসিং আমার দীর্ঘদিনের বন্ধু, আমস্টারডামে থাকেন, প্রবীণ ও অভিজ্ঞ চিকিৎসক। যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে লুসিকে ওনার কাছে দেখাবো।
যা ভালো হয় আপনারা করুন, আমি আর কিছু ভাবতে পারছি না। আপনারা টাকার জন্য ভাববেন না, যত টাকা লাগবে আমি লুসির জন্য খরচ করব। আপনারা দয়া করে শুধু লুসিকে সুস্থ করে তুলুন। এতে দয়া বা অনুগ্রহের কিছু নেই মিহমুদ, এটা আমাদের নৈতিক কর্তব্য। প্রফেসর ভ্যান হেলসিংয়ের রকম রহস্যজনক চিকিৎসার ব্যাপারে যথেষ্ট দক্ষ। ওখানে দেখালে লুসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আপনি তবে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যান হেলসিংকেই খবর দিন। অস্থির চিত্ত আর্থার হমুড বলল। প্রফেসর ভ্যান হেলসিং তারা বার্তা পেয়ে আমস্টারডাম থেকে ছুটে এলেন। লুসি দিন দিনই কেমন দুর্বল হয়ে পড়ছে, চোখ মুখ ক্রমশই ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো রক্তশূন্য, সবসময় চুপচাপ বসে থাকে, কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। প্রফেসর ভ্যান হেলসিং নানাভাবে লুসিকে পরীক্ষা নিরীক্ষা করলেন। এক সময় তার গলায় একটা অতি সূক্ষ্ম ক্ষতচিহ্ন দেখতে পেয়ে তিনি চমকে উঠলেন। তিনি কিছুই বললেন না, ক্ষতচিহ্নটার দিকে অপলক চোখে অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে কি যেন চিন্তা করলেন। এক সময় চাপা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালেন, চোখে ইশারা করে ডাক্তার সিউয়ার্ডকে আলোচনা করার জন্য বাইরে নিয়ে গেলেন। কি বুঝছেন হেলসিং? দীর্ঘশ্বাস ফেলে প্রফেসর ভ্যান হেলসিং বললেন। আর কি বুঝবো, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক হমুড। অনেক রক্ত দরকার, রোগীকে প্রচুর রক্ত দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রক্ত জোগাড় করুন। রোগটা কি ধরতে পেরেছেন? মনে হয় আমার অনুমানই অভ্রান্ত, কিন্তু পুরোপুরি নিঃসন্দেহ হতে পারছি না, তাই এখন কোনো মন্তব্য করব না। তবু কি অনুমান করেছেন যদি একবার বলেন? বললাম তো, এখন কোনো মন্তব্যই করব না। আগে বইপত্র ঘাঁটবো, ব্যাপারটা নিয়ে আরও ভাবনা চিন্তা করব, তারপর যা কিছু বলার আমি বলবো। রক্তের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। আর একটা কথা, কিছু রসুন ফুল সংগ্রহ করার চেষ্টা করবেন। ডক্টর আর্থার বিস্ময় প্রকাশ করে বললেন, রসুন ফুল? ও দিয়ে আবার কি হবে? হ্যাঁ, রসুন ফুল। রোগীর শিয়রে কিছু রসুন ফুল রেখে দেবেন। কিন্তু তার মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর ভ্যান হেলসিং বললেন, আমার ওপর আস্থা রাখুন, যা বলছি দয়া করে করুন না, না হলে রোগীকে বাঁচানো যাবে না। আপনাদের সব প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। চাপা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার সিউয়ার্ড বললেন, কি যে রহস্যজনক ব্যাপার ঘটে চলেছে, কিছুই আমি বুঝতে পারছি না। রক্ত দেবার পর বিকেলের দিকে লুসিকে বেশ সুস্থ মনে হলো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। তার প্রিয়তম আর্থার হমুডের সঙ্গে বেশ খোশ মেজাজে অনেকক্ষণ গল্পও করল। লুসির অসুস্থতার খবর পেয়ে কুইন্সে মরিস তার সাহায্যে ছুটে এলেন। তার পরিবর্তন দেখে তিনি মর্মাহত হলেন। সেদিনের দেখা দুঃস্বপ্নের কাহিনী শোনালো তাকে। পরদিন বিশালায়তন বাদুড়ের আবির্ভাব কাহিনীও বলতে তাকে ভুলল না। এমন অবিশ্বাস্য কাণ্ডের কথা শুনে কুইন্সে মরিসের চোখ ছানা বড়া হবার উপক্রম। জানালায় কুচকুচে কালো বিশালায়তন বাদুড় ঘুরে বেড়ানোর কাহিনী তাকে বেশ চিন্তিত করে তুলল। মনের ভাব গোপন রেখে তিনি লুসির শুশ্রূষা শুরু করে দিলেন। ইদানিং লুসি অধিকাংশ সময় চোখ বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। আর্থার হমুড আর কুইন্সে মরিস পালা করে নিদ্রিত লুসির পাশে বসে থাকেন। ঘুমন্ত অবস্থায় তার পরিবর্তনের দিকে তারা সতর্ক দৃষ্টি রাখেন। এক সকালে লুসির অবস্থা খুবই খারাপ হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখ দুটি স্থির, জিভ আড়ষ্ট, বাক শক্তি হারিয়ে ফেলেছে। আর্থার হমুড খুব ঘাবড়ে গেলেন। হতাশা দৃষ্টিতে মৃত্যু পথযাত্রী লুসির দিকে তাকিয়ে রইল।
একসময় লুসির সব যন্ত্রণার অবসান হলো। চোখের পাতা ক্রমে বন্ধ হয়ে গেল, শ্বাসক্রিয়া গেল বন্ধ হয়ে। আর্থার হমুর দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে এগিয়ে গেল। হতাশায় ভেঙে পড়ল। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল দূরের বাগানে পাইন গাছটার দিকে। ডাক্তার সিওয়ার্ড চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বহু কষ্টের পর সে চিরশান্তি লাভ করল। শেষে এক মুহূর্তে সব কিছুর অবসান ঘটল। লুসির আত্মা শান্তি লাভ করুক। ভ্যান হেলসিং তার দিকে ফিরে বিষণ্ণ মুখে বললেন, না বন্ধু, এখানেই শেষ নয়। ডাক্তার সিওয়ার্ড মুখ তুললেন। ভ্যান হেলসিং বললেন, এখানেই ব্যাপারটা মিটে গেল না। মনে করলে আপনাদের ভুল হবে। তবে এখান থেকেই হয়তো বা ঘটনা শুরু হলো। লুসি হয়তো প্রথম শিকার, কিন্তু এই শেষ মনে করলে ভুল হবে। লুসির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। মিনা ও জোনাথন এখনো ফেরেনি, তারা বুদাপেস্টেই রয়েছে। মিনা যাবার পর তাদের কোনো খবরই পাওয়া যায়নি। টেলিগ্রাম মারফত লুসির আকস্মিক মৃত্যুর খবর তাদের জানানো হলো। এদিকে চিকিৎসকদের অকৃত্রিম চেষ্টায় জোনাথন ক্রমে সুস্থ হতে লাগল। চিকিৎসক হাঁপ ছেড়ে বাঁচলেন। মিনার মুখে দেখা গেল হাসির ঝিলিক। জোনাথন এখন প্রায় স্বাভাবিকতা ফিরে পেয়েছে। উভয়ের ঐকান্তিক আগ্রহে বিয়ের পর্বটা মিটিয়ে ফেলা সম্পন্ন হলো। লুসির মৃত্যুর সংবাদ পেয়ে নবদম্পতি যার পর আইন মর্মাহত হলো। একদিন মিনা ও জোনাথন বড় রাস্তায় বেড়াতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে তারা বহুদূর চলে এসেছে। সন্ধ্যার অন্ধকার পুরোপুরি নেমে আসেনি পৃথিবীর বুকে। পৃথিবীর কোলে আলো আঁধারির খেলা চলছে। হাঁটতে হাঁটতে এক সময় জোনাথন থমকে দাঁড়িয়ে পড়ল। তার এরকম আকস্মিক আচরণ মিনা অবাক না হয়ে কিছুতেই পারল না। বিস্ময় ভরা চোখে স্বামীর দিকে তাকালো। তার মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করে আরও অবাক হলো বেশি। স্বামীর গায়ে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? কি ব্যাপার বলো তো, হঠাৎ কীরকম থমকে গেলে? জোনাথন নির্বাক, অপলক চোখে সামনের বাড়ির সিঁড়ির দিকে তাকিয়ে আছে। মিনা আবার উৎকণ্ঠা প্রকাশ করল, কি গো, কি হলো বলবে তো? অমন করে কি দেখছো? জোনাথন বাড়িটার সিঁড়ির দিকে আঙ্গুলি নির্দেশ করে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করল, ওই যে, ওই দেখো, ওই দেখো, কাউন্ট ড্রাকুলা। মিনার মধ্যে আকস্মিক ভীতি সঞ্চারিত হলো। মুহূর্তের মধ্যে সরে এসে স্বামীর একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। সামনের বাড়িটার দিকে চোখ খুলে তাকালো। নজরে পড়ল দীর্ঘদেহী এক পুরুষ মূর্তি। পায়ের পাতা পর্যন্ত ঝুলে পড়া কালো ওভারকোট গায়ে, মাথায় পুরো কম্বলের চ্যাপ্টা টুপি, সামনের দিকে টেনে মুখের অনেকটা অংশ ঢাকা রয়েছে। লোকটার পিছনে কুচকুচে কালো রঙের একটা কুকুর নীরবে তাকে অনুসরণ করছে। প্রথম দর্শনেই লোকটা মনে ভীতির সঞ্চার করে। জোনাথন আপন মনে বলে উঠল, কাউন্ট ড্রাকুলা। লন্ডন পর্যন্ত ধাওয়া করেছে শয়তান রক্তচোষাটা। কথা কটা বলার সময় জোনাথনকে খুবই ভীতি মনে হচ্ছিল। তার অবস্থা দেখে মিনা রীতিমতো ঘাবড়ে গেল। উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করে একটা গাড়ি জোগাড় করলো। এক মুহূর্ত সময় নষ্ট না করে স্বামীকে গাড়িতে তুলে সোজা ডাক্তার সিওয়ার্ডের বাড়ির দিকে রওনা হলো। গাড়িতেও জোনাথনকে বড়ই বিমর্ষ দেখা গেল। মুখে একটাও কথা নেই, থেকে থেকে শুধু অস্বাভাবিক রকম চমকে উঠছে বারবার। ডক্টর সিওয়ার্ডের বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো। মিনা স্বামীকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। খবর পেয়ে ডক্টর সিওয়ার্ড ও অন্য একজন প্রবীণ ডাক্তার ভেতরের ঘর থেকে ছুটে এলো। তারপর
এরপর কি ঘটলো বন্ধুরা তোমরা এর পরের পার্টে শুনতে পাবে। আর এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। আর এই গল্পের প্রথম পর্ব যারা শোনোনি তারা একবার শুনে নিও, তাহলে দ্বিতীয় পর্বটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা গল্পটি কিন্তু এখানেই শেষ নয়, আমি খুব শীঘ্রই আবার এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে ফিরব। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো।